বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সহ সম্পাদক শীর্ষেন্দু সাধুকে আপনাকে স্বাগত আমাদের এই নিউজ রুমে। ধন্যবাদ, আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে আবার আসতে পেরে। আচ্ছা শীর্ষেন্দু, আপনার কাছে যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে এই পক্ষটা তো সরকারের পক্ষ থেকে পালন করা হয়, কিন্তু আপনারা যে সোসাইটি থেকে এসেছেন এটা তো সরকারি সোসাইটি ঠিক নয়, এটা আপনারা একটা প্রাণীদের কল্যাণে সারা বছর কাজ করে থাকেন, তো এই সময়কালটা আপনারা কিভাবে পালন করেন? মূলত আমাদের বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সারা বছরই প্রাণীদের কল্যাণের জন্য কাজ করে চলেছে। আমাদের ওপিডি আছে এবং ইনডোর পরিষেবাও দেওয়া হয়ে থাকে। তবুও যেহেতু সরকারি পর্যায়ে এটা একটা আলাদাভাবে হয়, তাই আমরাও সরকারের বিভিন্ন যে অনুষ্ঠান তাতে সামিল হই। ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের কাছে আবেদনও জানানো হয় যাতে আমরা তাদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তো সেই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা এটা পালন করে থাকি। এই পক্ষকালব্যাপী যে অনুষ্ঠান তাতে মূলত প্রাণী কল্যাণের বিভিন্ন দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এবং এই সময় যেহেতু সরকারি উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়ে থাকে, এই পক্ষকাল পালন, তো সেই সময় আমরা একটু বেশি পরিমাণেই হয়তো সরকারি সাহায্য পেয়ে থাকি। প্রশাসনিক বা আমাদের পুলিশের বা অন্যান্য বিভিন্ন ধরনের বিভাগের সহযোগিতা পাওয়া যায়। মূলত যেটা হয়ে থাকে এই সময় অ্যান্টি র্যাবিস কিছু কর্মসূচি, কিছু ভ্যাকসিন দেওয়া হয় যাতে মানুষের মধ্যে সেই চেতনা আসে। এবং এটা দেওয়ার মূল কারণ যে আমরা পথে ঘাটে যখন কোনো কুকুর দেখি তাদেরকে আমরা অহেতুক তাদেরকে একটু উৎপীড়ন করি। তার কারণটা হচ্ছে যে কুকুরটা যদি কামড়ায় বা যদি কিছু করে আমার বাড়ির বা আমার ক্ষতি হতে পারে। তো সেই রাস্তার কুকুর কামড়ালে যাতে জলাতঙ্ক না ঘটে তার জন্যই জলাতঙ্ক নিরোধক তাদেরকে আমরা ইনজেকশন দিয়ে থাকি। আর বিভিন্ন ধরনের সেমিনার, আলোচনা চক্র বা বিতর্ক, বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, এরকম নানান ধরনের বিষয় করা হয়ে থাকে। স্কুলের ছেলে মেয়েদেরও এর মধ্যে অংশগ্রহণ করা হয় এবং আমরা রোড শো করে থাকি। এই মোটামুটি মূলত 14 দিনের যে অনুষ্ঠান প্রত্যেক বছর হয় তাতে কম বেশি এরকমভাবেই আমরা পালন করে থাকি সোসাইটির পক্ষ থেকে। আচ্ছা, সরকারি যে কর্মযোগ্য সেই সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া আছে, মানে কিভাবে বিশেষ করে বর্ধমানে বা এই জেলাতে কিভাবে এটা পালন করা হয়? আসলে এই যে দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী আমাদের পূর্ব বর্ধমান জেলা শ্রী স্বপন দেবনাথ মহাশয়। তো সুতরাং সঙ্গত কারণেই পূর্ব বর্ধমান জেলার উপরে, যাকে ইংরেজিতে বলে ফোকাসটা একটু বেশিই থাকে এবং অন্যান্য সারা রাজ্যব্যাপী হয়ে থাকে। এবার আমরা পূর্ব বর্ধমান জেলার যে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে পূর্ত ভবনে যাদের দপ্তর, তো তারাই মূলত উদ্যোগী হন। ইতিমধ্যে বর্ধমান ওয়ান কামনাড়ার অফিসে তাদের আরটিসি হলে একটি সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে ওই ব্লকের এবং অন্যান্য প্রাণী বন্ধুরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার লোকদেরও ডাকা হয়েছিল যে প্রাণী কল্যাণ কেন করব এবং তার প্রয়োজনীয়তা, এই পুরো ব্যাপারটা নিয়েই তারা আলোচনা করেছেন। সেখানে আমাদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ বা ওখানকার বিডিও, জয়েন্ট বিডিও ছিলেন। এরপরে যেটা পূর্ব বর্ধমান জেলা স্তরে অনুষ্ঠান, সেটা প্রথমে 28 তারিখ ঠিক হয়েছিল, পরে মন্ত্রী মহাশয়ের সুবিধার জন্য আমাদের ওটা 29 তারিখ হয়েছে বলে জানতে পেরেছি। পূর্বস্থলীতেই হবে সেই অনুষ্ঠানটি আছে। আর অন্যান্য বিভিন্ন ব্লকে তো অনুষ্ঠান চলছে, সেই হিসেবেই মোটামুটি যেটা গোটা জেলা জুড়ে পালন করা হয়। আমরা বর্ধমান শহরে বর্ধমান জেলাতে যেটা করতে চলেছি, আমরা বিশেষ করে একটু গত কয়েকদিন ধরে আমরা খবর পাচ্ছি যে কাটোয়াতে কুকুরের কামড়ের উপদ্রব হচ্ছে এবং কুকুরের কামড়ে বেশ কিছু ছাগল বা এই ধরনের গৃহপালিত পশু মারাও যাচ্ছে। তো সেই জন্য আমরা ওখানে আজকেই আমরা একটা দরবার করেছি যাতে ওখানে পৌরসভার অনুমতি নিয়ে আমরা ওখানে কিছু জলাতঙ্কর প্রতিষেধক টিকা দিতে পারি এবং ওখানে কিছু কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এই সূত্রে জানিয়ে রাখি যে 31শে জানুয়ারি বর্ধমানে জিটি রোড বিজয় তরণের বিপরীতে ম্যান্ডেলা পার্কের সামনে একটি স্ট্রিট শো আয়োজন করছি, যেখানে মূকাভিনয়ের মাধ্যমেও আমরা দেখাতে চাইছি যে প্রাণীদের ওপর অত্যাচার হয় বা কি ধরনের ব্যবহার করলে তারা অত্যাচারিত হয় এবং সেটার ক্ষেত্রে কি কি প্রতিষেধক ব্যবস্থা আছে সেটা আছে। এবং বিভিন্ন বক্তা আসবেন, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও আসবেন, সেখানে কিছু বক্তব্য উপস্থাপন করা হবে।
আপনাদের যে সোসাইটি, এই সোসাইটির প্রাণ পুরুষ ছিলেন তৃপ্তি চক্রবর্তী। তো তিনি তো সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো তার যে শূন্যস্থান, এইটাকে পূরণ করার ব্যাপারটা কিভাবে আপনারা করছেন? তৃপ্তি চক্রবর্তী অন্যান্য ব্যাপারে আপনারা অন্য অনেক কিছুই জানতে পারবেন, যে তিনি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান ছিলেন। আমি অন্তত প্রাণী কল্যাণের ক্ষেত্রে বলতে পারি যে গোটা পশ্চিমবাংলার মানচিত্রে তিনি কিন্তু একজন ব্যতিক্রমী। এবং এখনও আমি যেহেতু স্টেট অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডে ওখানে আছি, এক্সিকিউটিভ কমিটিতেও, তো আমিও খেয়াল করেছি যে ওনারা কিন্তু ওনাদের কাছে একদম নমস্য ব্যক্তিত্ব শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী মহোদয়, এবং তাকে কিন্তু মানে আইকন করেই রাখা হয়েছে এখনো পর্যন্ত, যে একজন তার নিজের সমস্ত কিছু স্বার্থ বিসর্জন করে কিভাবে প্রাণী কল্যাণে তার সমস্ত কিছু নিয়োজিত করা যায়, তার সত্যি একটি ব্যতিক্রমী চরিত্র। এবং মানে রাজ্য সরকারের তরফ থেকে ওনাকে ইতিমধ্যেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তো সত্যি মানে তিনি আইকন। এখানে আপনাদের যেটা আমরা দেখেছিলাম যে তৃপ্তি চক্রবর্তী থাকাকালীন খুব বড় আকারে একটা অনুষ্ঠান হতো রোটারি ভবনে, একটা সময় রাজ্যের মন্ত্রীরাও আসতেন। সেই ধরনের কোনো পরিকল্পনা কি বছরে রয়েছে নাকি আপনাদের? আমরা যেটা অনুষ্ঠানটা করছি সেটা 31শে জানুয়ারি করছি। আসলে আমরা 29শে জানুয়ারি করব বলে ঠিক করেছিলাম, কিন্তু যেহেতু জেলা স্তরের অনুষ্ঠানটা মন্ত্রী মহাশয়ের অনুরোধে স্থানান্তরিত হয়েছে, মানে দিনটা বদল হয়েছে, তাই আমরা আর কোনো সুযোগ না পেয়ে আমরা 31 তারিখেই করছি। আর আগে যেটা আপনি ঠিকই বলেছেন যে বরাবর আমরা করেছি বিভিন্ন জায়গায়, রানী স্কুল বা রাজ কলেজ বা ওমেন্স কলেজ এবং রোটারি ভবনে বেশ কয়েকবার তৃপ্তিদি তার জলশক্তি রহিত হয়ে যাওয়ার পর আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের বোরহাটের একদম নিকটস্থ কার্যালয় হচ্ছে রোটারি ভবন। তো তারাও যথেষ্ট সহৃদয়তার সঙ্গে এগিয়ে এসেছিলেন এবং তারা তাদের ব্যবহারের জন্য আমাদেরকে অনুমতিও দিতেন। তো এখন এবছরে অন্তত আমরা সেখানে সেরকম কোনো কিছু করতে পারছি না, কারণ যেহেতু রাজ্য সরকারের নিজস্ব অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আচ্ছা, প্রাণীদের প্রতিপালন করা এবং তাদের যে সমস্ত, বিশেষ করে বিভিন্ন সময় তারাও তো রোগে আক্রান্ত হয় এবং সেই পরিষেবা আপনাদের ওখান থেকে সাধারণ মানুষ পেয়ে থাকেন, এই ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকাটা কি থাকে? দেখুন, খুব সত্যি কথা বলা ভালো যে আমাদের যারা প্রাণী চিকিৎসক আছেন, আমাদের সমাজে যারা মানুষের চিকিৎসক তারা নাম পেয়ে থাকেন, সম্মাননাও পান, কিন্তু সত্যি যারা প্রাণী চিকিৎসক তাদের মধ্যেও অনেক এক্সেপশনাল ক্যারেক্টার আছে, কিন্তু তাদেরকে আমরা সেইভাবে মানে সমাজের ঠিকভাবে মানে উপস্থাপন করতে পারি না। এটা আমাদের সামাজিক ব্যর্থতা বলে আমি মনে করি। তারা যদি আমাদের সঙ্গে না থাকতেন, এবং মানে অনেকেই আছেন যারা মানে বিনা পারিশ্রমিকে পর্যন্ত তারা তার চাকরির সময়ের পর উপরই তার যে নিজের সময়, ব্যক্তিগত সময়, সেই সময়টা আমাদের বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারে ব্যয় করে, এবং তারা দেওয়ার সেই সময়টা দেওয়ার জন্যই কিন্তু আমরা বর্ধমান শহরে আনাচে কানাচে এই এত যে মানুষ আসেন, শুধু বর্ধমান শহর কেন বলবো, পুরো জেলা থেকে, আগে অবিভক্ত জেলা ছিল, এখন যদি সেটা ধরি তাহলে আমাদের পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান জেলা থেকেও বিভিন্ন মানুষজন আসেন তাদের পোষ্যকে নিয়ে বা তাদের সামনের রাস্তার পথকুকুরকে বা অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের চিকিৎসার জন্য তারা আসেন, এবং তারা রীতিমতো মানে ব্যয় করে আসেন, নিজেদের গাঁটের কড়ি খরচ করে তারা রাস্তার একটা কুকুর বা ছাগল বা একটা বিড়ালের জন্য যেভাবে করেন, তাতে সোসাইটি যদি মুখ ফিরিয়ে নেয় তো সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়াবে। তবে একটা কথা এটা ঠিক যে আমাদেরও পরিষেবা দেওয়ার জায়গাটা অনেকটা সীমিত হয়ে যাচ্ছে, কারণ আমরা সরকারিভাবে কোনো অনুদান আমরা পাই না। 2013-14 সালে আমরা শেষবারের মতো আমাদের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া থেকে কিছু অনুদান পেয়েছিলাম, যদিও সেটা যৎকিঞ্চিত বলা যায়, কিন্তু তবুও পেয়েছিলাম, এবং সেটা সেই বছরই শেষ। তারপর থেকে গত 11 বছরে আমি বলতে পারি যে আমরা 11-12 বছর আর কোনো অনুদান কোথাও থেকে পাইনি। তাই মানুষের মানে স্বেচ্ছায় দানের ওপরে নির্ভর করেই আমাদের চলতে হয়, এবং তার উপরেই পুরো পরিষেবাটা চলে। একটা সময় তৃপ্তিদি থাকাকালীন আমরা দেখেছি যে বিশেষ করে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে কিছুটা সহযোগিতা পাওয়া যেত,
এবং জেলা পরিষদ বোধহয় মাঝে কিছু একটু সহযোগিতা করেছিল। সেই ধরনের কোনো প্রস্তাব আপনারা কি এই দুটো প্রতিষ্ঠানের কাছে রেখেছেন? লিখিতভাবে আমরা প্রস্তাবনা জেলা পরিষদের কাছে দিয়েছিলাম, কিন্তু আমরা সেখান থেকে কোনো সদুত্তর পাইনি। এবং বর্ধমান পৌরসভার কাছে আমরা আগে পেয়েছি, এটা অবশ্যই অনস্বীকার্য, কিন্তু তারপর থেকে আর আমরা সেরকমভাবে কিছু পাইনি। তবে হ্যাঁ, আমরা কোনো কাজ বা কোনো কিছু অনুষ্ঠান বা যে কোনো কিছুতে যখন বর্ধমান পৌরসভার সাহায্য সহযোগিতা প্রার্থনা করি, তারা কিন্তু সর্বতভাবে সেই ব্যাপারে সহযোগিতা করেন, তারা উপস্থিত থাকেন এবং আমাদেরকে যথেষ্টই এগিয়ে যাওয়ার যে কি বলবো সাহচর্য দেওয়া, সেটা তারা দিয়ে থাকেন। বর্ধমানের মানুষ হিসেবে অনেকেই বলেন যে খোকন দাস যিনি এখন বিধায়ক, তিনি যথেষ্ট কর্মোদ্যোগী একজন মানুষ, তো সেই ধরনের কোনো প্রস্তাব তার কাছে আপনাদের পক্ষ থেকে রাখা হয়েছে নাকি? অতি সম্প্রতি আমরা মৌখিকভাবে একটি প্রস্তাবনা দিয়েছি, তো উনিও বলেছেন ওনার বিধায়কের দপ্তরে এসে এবার দেখা করে পুরো সমগ্র বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো আমরা এই প্রাণী পক্ষ উদযাপন হয়ে যাওয়ার পরেই আমরা মাননীয় বিধায়ক মহাশয় শ্রী খোকন দাসের সঙ্গে আমরা বসবো এবং আমরা আশাবাদী, আপনি যথার্থই বলেছেন যে সমাজের সব দিকে তার নজর আছে, চোখ আছে এবং তার কাছে খবর গেলে তিনি ফিরিয়ে দেন এমন কোনো ব্যাপার নেই। তাই আমরাও একটি ব্যতিক্রমী সংস্থা হিসেবে আমরা আশা করব যে তিনি আমাদের সাথেও সম্পূর্ণভাবে থাকবেন, সহযোগিতা করবেন। আমরা যেটুকু জেনেছি তাতে এর আগে যিনি বর্ধমানে জেলা শাসক ছিলেন, তিনি এখানে একটি অ্যানিমাল শেল্টার করার ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছিলেন। সম্প্রতি জেলা শাসক পরিবর্তন হয়েছেন, কিন্তু ওই বিষয়টা কি কিছুটা কার্যকর হওয়ার দিকে গেছে? সরকারি ফাইল আমরা তো জানতে পারি না স্বাভাবিকভাবেই, কিন্তু আমাদের এর আগে যিনি জেলা শাসক মহোদয়া ছিলেন শ্রীমতী রাধিকা, এবং আমরা রোড শো করে থাকি। এই মোটামুটি মূলত 14 দিনের যে অনুষ্ঠান প্রত্যেক বছর হয়, তাতে কম বেশি এরকমভাবেই আমরা পালন করে থাকি সোসাইটির পক্ষ থেকে। আচ্ছা, সরকারি যে কর্মযোগ্য সেই সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া আছে? কিভাবে বিশেষ করে বর্ধমানে বা এই জেলাতে কিভাবে এটা পালন করা হয়? আসলে এই যে দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী আমাদের পূর্ব বর্ধমান জেলা শ্রী স্বপন দেবনাথ মহাশয়। তো সুতরাং সঙ্গত কারণেই পূর্ব বর্ধমান জেলার উপরে, যাকে ইংরেজিতে বলে ফোকাসটা একটু বেশি থাকে, আইআর, তিনি আমাদের সমস্ত কথাবার্তা শুনে আমাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন এবং দপ্তরের মানুষদের সঙ্গে কথা বলে, পৌরসভা সচিবের সঙ্গে কথা বলে তিনি একটি জায়গা আমাদের জন্য নির্দিষ্ট করেছিলেন। যতদূর জানা আছে কম বেশি 15 কাঠার একটি জায়গা, এবং সেটি একটি অ্যানিম্যাল শেল্টারের জন্য সম্পূর্ণ ফাইল জমা গেছে, এখান থেকে পাঠানো হয়েছে, কিন্তু তারপরে আর সেই ব্যাপারে আমাদের কাছে কোনো খবরাখবর আসেনি। এবং বর্তমান জেলা শাসক ডিএসপিসিএল মিটিং যেহেতু হয়নি, তাই আমরা ওই ব্যাপারে আর সরকারিভাবে কোনো কিছু জানতে পারিনি। আমরা তৎকালীন জেলা শাসক মহোদয়ের কাছে সাথে সাথে একটি ওয়ার্কিং অ্যাম্বুলেন্স, ওয়ার্কিং ইন দ্য সেন্স যাতে রাস্তাতেই কোনো ছোটোখাটো অপারেশন করা যায়, ওটি অ্যাম্বুলেন্স আমরা একটা চেয়েছিলাম, তিনি সেটাও অনুমোদন করেছিলেন। তো সেটার ব্যাপারেও তিনি ফাইল পাঠিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আমরা আর কোনো আপডেট আমাদের কাছে নেই। আমরা আশা করছি যে আমরা পরবর্তী যখন সভা হবে ডিএসপিসি, তখন নিশ্চয়ই মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছ থেকে আমরা জানতে পারবো বিস্তারিত। আরেকটা বিষয় আপনার কাছে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে তৃপ্তিদি যখন এই কাজটা শুরু করেছিলেন, তখন বলা যায় বিশেষ করে বর্ধমান শহরে উনি একটা আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ব্যক্তিগতভাবেই বলা যায়। কিন্তু এখন এই সময় আমরা দেখি যে বিশেষ করে করোনা পিরিয়ডটা একটা ছিল, যে সময়টায় সমস্ত দোকানপাট বন্ধ থাকতো, তো বহু মানুষকে আমরা দেখেছি, বহু না হলেও বেশ কিছু লোকজনকে দেখেছি আমরা, যারা নিজেরা বাড়িতে খাবার টাবার রান্না করে কুকুরদেরকে, বেড়ালদেরকে খাইয়ে গেছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে। এখনো কিছু কিছু মানুষ আছেন যারা রাত্রিবেলায় অন্তত একবার করে বেরিয়ে তাদেরকে খাওয়ান। এই যে মানুষগুলো, এদের সাথে কোনো যোগসূত্র কি স্থাপন করা গেছে? আমরা একদম সঠিক জায়গায় বলেছেন। আমি প্রথমেই আপনাকে একটা কথা জানিয়ে নেই, বা আপনার মাধ্যমে সাধারণ মানুষকে একটা কথা জানাতে চাই, যে বর্তমানে এই সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এবং এখানেই শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী আইকন বা আইডিয়াল আমরা যেটা বলে থাকি, উনি এই ব্যাপারটাতে একটা জায়গা করে দিয়ে গেছেন।
তার সেই জায়গাটাকে মানে মূলধন করে বা পুঁজি করেই কিন্তু আরও মানুষ এগিয়ে আসছেন, বিশেষ করে মহিলারা এবং আমাদের স্কুল পড়ুয়া বা ওই ধরনের ছোট ছোট ছেলে মেয়েরা। আমরা দেখেছি, আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে আমরা দেখছি যে টোটো ভাড়া করে তার নিজের টিফিনের খরচ করে সে কিন্তু ওই রাস্তার ছোট্ট কুকুরটাকে বা বিড়ালটাকে কোলে করে নিয়ে আসছে। সাধারণ মানুষও আসছেন তার স্কুটারে বাইকে চাপিয়ে, তারা আসছেন চিকিৎসার জন্য, চিকিৎসা নিচ্ছেন এবং তারা তাদের যথাসাধ্য তাদের যার যার সামর্থ্য তারা দিয়েও যাচ্ছেন এবং সেইটার আগামী যে চিকিৎসার ব্যাপারটা সেটা কিন্তু তারা স্বেচ্ছায় নিজেরাই গ্রহণ করছেন। এটা একটা বড় ধরনের ব্যাপার। আমি বারবারই বলবো যে তিনি একটা পথিকৃৎ ছিলেন, তিনি সত্যি আইকন একটা কাজ করে গেছেন, যেটার জন্য বর্ধমান গর্ব অনুভব করতে পারে তার জন্য। কিন্তু একটা বিষয় তো আমাদের চোখে প্রায় পড়ে, যে আমরা দেখতে পাই যে বিশেষ করে এই গরু, ছাগল, কুকুর, বেড়াল রাস্তায় যখন তারা ঘুরে বেড়ায় তখন কিছু মানুষ, এবং এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা দেখি তাদেরকে উত্তপ্ত করে নানাভাবে। কেউ ইট মারলো, কেউ ঢিল মারলো, কেউ গরুর ল্যাজ ধরে টেনে দিল, কেউ হয়তো কুকুরটাকে একটা ইট মেরে শুয়ে আছে, সে হয়তো একটা ইট মারলো হয়তো। এই যে ব্যাপারটা, এইটা তো মানুষের খানিকটা সচেতনতার অভাব। কেউ হয়তো মনে মনে ওটা করে আনন্দ পাচ্ছে, কিন্তু এটা তো আনন্দের বিষয় নয়। তো এক্ষেত্রে সচেতন করার জন্য বিশেষ করে স্কুল লেভেলে আপনার কি মনে হয় এখান থেকে একটা সচেতনতার বার্তা থাকা দরকার? একদম সঠিক জায়গা। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমরা মূলত কিন্তু স্কুলগুলোকেই আমরা টার্গেট করে থাকি, কারণ বাচ্চারা যেটা করবে তার থেকে তার অভিভাবক জানতে পারবেন এবং আমরা মূলত অভিভাবকদের কাছে যেটা বার্তা দিতে চাই, গ্রামাঞ্চলে বলির ব্যাপার বা শহরাঞ্চলে আমরা দেখি বাবা মায়েরা ছোট ছোট বাচ্চাকে মাংস দোকানে নিয়ে যাচ্ছেন, যেখানে হয়তো সামনেই একটা মুরগি বা এই ধরনের প্রাণীকে কেটে ফেলা হচ্ছে, তারপর তাকে ছাল ছাড়িয়ে তার মাংসটা দেওয়া হচ্ছে। এইটা কিন্তু এটা আস্তে আস্তে একটা শিশুদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেককেই আমরা বলতে শুনছি যে এরকম পশু হত্যার কারণে বা প্রাণী হত্যার কারণে তারা মাছ মাংস থেকে সরে যাচ্ছে। আবার অনেকের মধ্যেই কিন্তু আস্তে আস্তে ক্রমপুঞ্জীভূত হয়ে একটা হিংস্রতা জন্ম নিচ্ছে, যেটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই অভিভাবকদের কাছে, সমাজের সচেতন নাগরিকদের কাছে আমাদের একান্ত আবেদন যে আপনারা এই ব্যাপারটা থেকে নিজেদেরকে বিরত রাখুন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। এটা ঠিক যে ইকোসিস্টেমের জন্য হয়তো আমরা বলছি যে আমরা যে মাংস খেয়ে থাকি সেটা বোধহয় ইকোসিস্টেমের জন্য প্রয়োজন। আমি ওই বিতর্কে যাচ্ছি না, কারণ ওটাও একটা বড় বিষয় যে আদৌ ইকোসিস্টেমকে সেটা প্রভাবিত করবে কিনা। কারণ আমরা বাণিজ্যিকভাবে মুরগি এবং ছাগল বা এই ধরনের এগুলো চাষ করে থাকছি, সুতরাং ইকোসিস্টেমের ব্যাপারটা অন্য। কিন্তু এটা ঠিক যে এই ছোট ছোট হিংস্রতা, ক্রূরতা দেখেই কিন্তু আমাদের শিশু মনগুলো বিষাক্ত হয়ে উঠছে, তারাও কিন্তু আস্তে ক্রম পর্যায়ে কিন্তু মানে হিংসাশ্রয়ী হয়ে উঠছে। এটা থেকে আমরা নিজেরা একটু সচেতন হলে আমরা বোধহয় সমাজকে আরো একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আর একটা বিষয় আমাদের চোখে খুব পড়ে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় পথ চলতি, বিশেষ করে কুকুর, বেড়াল, এরা অনেক সময় বিভিন্ন গাড়িতে চাপা পড়ে মারা যায় সেখানে, কিন্তু দেখা যায় তাদেরকে ওই মৃতদেহটাকে তুলে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা বিশেষ করে এই সমস্ত শহরে নেই। ক্রমাগত তার উপর দিয়ে গাড়ি যায়, লরি যায়, সেখানেই পেস্ট হয়ে একদম সেই চামড়া শুকিয়ে ধুলো হয়ে যায়। এই যে একটা খুব নির্মম দৃশ্য, এটাকে কিন্তু সেই এলাকার মানুষদের সারাক্ষণ দেখতে হয়। এইটার ব্যাপারে আপনাদের কোনো আবেদন আছে প্রশাসনের কাছে? প্রশাসনিক স্তরে আমরা তৎকালীন মাননীয় জেলা শাসক শ্রীমতী রাধিকা আয়ার মহোদয়ের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম। উনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছিলেন আমরা যতদূর জানি, এবং আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে, মানে যেটা মূলত রান ওভার বেশি হয় আমরা দেখেছি যে ফাস্ট রোডগুলোতে, তো ন্যাশনাল হাইওয়ে তার মধ্যে অন্যতম। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে তিনি কিন্তু চিঠি পাঠিয়েছিলেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কিছু করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে বলে তারা জানিয়েছিলেন। সাথে সাথে তারা এটাও জানিয়েছিলেন যে তাদের একটি টিম আছে, যদি সেখানে ডায়াল করা হয় বা এরকম ব্যাপার হয় তাহলে তারা সেক্ষেত্রে রেস্কিউ করেন। যদিও আপনি যেটা বললেন একদম ঠিক, যদিও সেই ব্যাপারে কিন্তু সদর্থক পদক্ষেপ আমরা মানে নাগরিক সমাজ নিতে পারিনি। তো আমরা নাগরিক সমাজ যদি টোল ফ্রি নাম্বারে যেগুলো দেওয়া থাকে আমাদের ন্যাশনাল হাইওয়েতে, যদি আমরা সেখানে ফোন করি
তবে তারা ব্যবস্থা নিলেন কি নিলেন না তারপরে আমরা সেটা বিচার করতে পারবো, তার আগে আমরা ওটা করতে পারি না। আর এই ব্যাপারেও আপনাকে জানিয়ে রাখি যে আমরা ওই তখন যেহেতু উনি নিজে অত্যন্ত পরিমাণে প্রাণী, আমরা সবাই কম বেশি প্রাণী প্রেমী, কিন্তু আমরা দেখেছিলাম যে রাধিকা আয়ার মহোদয়া নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন পশুপ্রেমী সংস্থা বা মানুষের সঙ্গে যোগাযোগ করে বর্ধমানেই বিশেষ করে তার পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ প্রভাব যাই বলুন, তিনি কিন্তু উদ্যোগী হয়েছিলেন যে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের জন্য, এবং প্রচুর পরিমাণ স্টেরিলাইজেশন বা এই ধরনের ব্যাপারগুলো করা হয়েছে। তার সেই স্বল্প সময় যে তিনি বর্ধমানে জেলা শাসক পদে ছিলেন সেই সময় চালানো হয়েছে, এবং আমরা আশা করব যে বর্তমান জেলা শাসক যিনি আছেন তার সঙ্গে কথা বলে আমরা নতুন করে এই ব্যাপারটাতে উদ্যোগী হতে পারবো। আর প্রাণীদের সংখ্যাটাতে আমরা যদি একটু হ্রাস টানতে পারি তাহলে এটাও আবার একটা ব্যাপার, একটা বিতর্কের জন্ম দেয় যে এটা একটা ন্যাচারাল কোর্স। সেক্ষেত্রে আমরা তাদেরকে মানে নিজেদেরকে সিভিলাইজড মনে করে আমরা তাদেরকে বাধ্য করছি যে তাদের সংখ্যাটাকে সীমিত রাখার জন্য। এটাও কতখানি মানে বিজ্ঞানসম্মত সেটা একটা বিতর্কের জায়গা থাকে, কিন্তু এটা ঠিক যে সমাজের জন্য এটা অনেকটা প্রয়োজন আছে। আচ্ছা, আমাদের বিশেষ করে এই বর্ধমানের মতো শহরগুলোতে দেখা যাচ্ছে যে এই প্রাণীরা মারা গেলে তাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, সেখানে তাদেরকে নিয়ে গিয়ে মানে যেটাকে আমরা বলি আমাদের মানুষদের ক্ষেত্রে শ্মশান আছে, কবরস্থান আছে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা থাকে না। অনেকেই দেখা যাচ্ছে যে মাখা জলে গিয়ে ফেলে দিয়ে চলে আসছে বা অন্য কোনো নিকটবর্তী দামোদরে গিয়ে গাবায় ফেলে দিয়ে আসছে। এর ফলে জল দূষিত হচ্ছে, সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে। এটা আপনি আগেও দেখবেন আমাদের ওই বাঁকা ব্রিজের ওখানে দাঁড়িয়ে থাকলে দেখতেন অনেক কুকুর পড়ে থাকতো মরা কুকুরের ভেতরে। তো এইটা কি মনে হয় না আপনাদের যে এই ধরনের একটা উপযুক্ত ব্যবস্থা থাকা দরকার? অনেকেই তো বাড়িতে পশু পোষেন, ফলে তারা পশুগুলো একটা সময় মানুষ হয়, কিন্তু তারপরে তাদেরও তো বয়স হয়, তারা মারা যায়, কিন্তু তারা প্রকৃত কোথায় যে ওটাকে মানে রাখবেন মারা যাওয়ার পর সেইটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, ফলে তাদেরও অনেকে দেখা যায় এখানে ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। এইটা নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে? আমাদের ওই যেটা বলছিলাম যে অ্যানিমেল শেল্টার যেটা প্রপোজাল এখান থেকে জমা গেছে তার মধ্যে কিন্তু এটাও আছে অ্যানিমেল ক্রেমেটোরিয়াম, এবং আমরা স্টেট অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে আমাদের নিউ টাউনের একটি জায়গা করা হচ্ছে, যেটা মানে স্টেট অফ আর্ট একরকম দাঁড় করানো হচ্ছে, যেটা এটা মানে সামনে একটা রাখা হচ্ছে যাতে বিভিন্ন কর্পোরেশন এবং পৌরসভা সেই অনুযায়ী চলে, এবং এক্ষেত্রে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া তাদের আর্থিক সাহায্য দেবেন বলে একটা স্কিমও আছে। এবং এই ব্যাপারে আমরা আশা করছি যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে রোল আউট করা যাবে। আমরা এই স্কিমটা পুরোপুরি রোল আউট হলে আমরা বর্ধমান পৌরসভার কাছেও আবেদন জানাবো। আমরা আশা করছি যে তার মধ্যে অ্যানিমেল শেল্টার স্কিমটা বাস্তবায়িত হবে এবং বাস্তবায়নের পথে এগোবে। সেটা হয়ে গেলে অবশ্যই একটা জরুরি একটা প্রয়োজন মিটবে। সাথে সাথে বর্ধমানের অন্য প্রান্তে করবার জন্য আমরা বর্ধমান পৌরসভার কাছে জায়গার জন্য আবেদন জানাবো। এটা একটা স্কিম আছে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, একদম নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে, আর্থিক সাহায্যের পরিমাণও সেখানে নির্দিষ্ট করা আছে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে, আমরা কাগজে প্রায় পড়ছি, খবরেও দেখছি যে বনভূমি বিশেষ করে প্রচুর পরিমাণে কাটা হয়েছে, এবং এই বনভূমি কাটার ফলে বন থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শেয়াল, তারপরে আপনার হায়না, এগুলো সমস্ত বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ছে, এবং তাদের সাথে এই কুকুর ছাগল এদের উপরে ওরাও একরকমভাবে আক্রমণ করছে, অত্যাচার করছে। বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে এইটা খুব প্রবলেম হয়েছে। বর্ধমান জেলায় এই খবর বারবারই প্রকাশিত হয়েছে। তো এর ক্ষেত্রে আপনাদের কি কোনো বার্তা থাকবে, মানে কি করণীয় এটা? আসলে মূলত আমরা তো গৃহপালিত পশুদের নিয়ে কাজ করি, তবুও আপনাদের কাছেও নিশ্চয়ই জানা থাকবে, আপনারাও অনেক সময় বিভিন্ন মাধ্যমে খবরও হয়েছে যে কোথাও কোনো ঘোড়া অসুস্থ হয়েছে বা কোথাও এমনকি উটের পর্যন্ত ব্যাপার হয়েছে, বা ধরুন আমরা যেটাকে ভোঁদর বলে থাকি তাদের ব্যাপার, বন বিড়াল, এগুলো কিন্তু আসলে আমাদের পশুদের ওই পর্যায়ে পড়ে যায়, যেটা আমরা ফরেস্টের অফিসের যেতে যায় খানিকটা, আবার খানিকটা ওয়াইল্ড লাইফে চলে যায়। তো এখানে যেহেতু সেরকম ভাবে ব্যাপারটা নেই, তো বন দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করেন, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা মানে সরকারিভাবে কিন্তু আমরা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতে পারি না। তবুও বন দপ্তরের লিখিত যখন কোনো অনুরোধ থাকে সেই ব্যাপারে আমরা সাময়িক কিছু দায়িত্ব নিই,
সচেতনতার ব্যাপার বলতে এটা তো ঠিকই যে আমরা খেয়ালই করছি, আমরা নিজেরা বলেই থাকি যে আমরা বনাঞ্চলে ঢুকে গেছি, বনের পশুরা বেরিয়ে আসছে, এটা যতটা না ঠিক তার চেয়ে বেশি আমরা বনাঞ্চলের মধ্যে ঢুকে পড়েছি। তাই তাদের জায়গায় ঢুকে পড়ার জন্যই আমাদের মনে হচ্ছে বোধহয় তারা আমাদের জায়গায় চলে এলো, কিন্তু ব্যাপারটা তা নয়, বাস্তব চিত্রটা বিপরীত পুরো। আচ্ছা, আপনাদের এই পক্ষকালটা পালন করারকে কেন্দ্র করে এই যে তৎপরতা থাকে বিশেষ করে প্রশাসনিক স্তরে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও, এই তৎপরতাটা কি আপনার সারা বছর এটাকে মানে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে, ধারাবাহিকতা রক্ষা হয়? বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার তার কাজের ধারাবাহিকতার মধ্যে থাকেই, তবুও ব্যাপারটা এটা তো ঠিকই যে পক্ষ পালন করা হয় সচেতন করবার জন্য, এবং তাতে যদি একটা মানে সার্টেন পার্সেন্টেজ তাতে যদি সচেতন হন তো সেটাই সেই পক্ষ পালনের তাৎপর্য, এটা ঠিক। এবং এইভাবেই ব্যাপারটা আস্তে আস্তে, আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে যেটা আপনিও উল্লেখ করেছেন যে করোনার সময় থেকে মানুষের একটা সচেতনতা বেড়েছে, অনেকেরই আন্তরিকতা বেড়েছে, অনেকেই রাস্তার প্রাণীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং এখনো দিয়ে চলেছেন। এটা কিন্তু একটা সচেতনতার প্রকাশ, বহিঃপ্রকাশ, এবং এটা ক্রমপর্যায়ে বাড়ছে, এটা ঠিক। আমরা হয়তো আমাদের সোসাইটির, আমি আবারও বলছি, আর্থিক প্রতিবন্ধকতা জনিত কারণে আমরা আমাদের ডিজায়ার্ড যে গোল সেগুলোতে আমরা অ্যাচিভ করতে পারছি না, কিন্তু আমাদের মানে স্বাদ আছে, সাধ্যতে হচ্ছে না। এই জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো, আসুন আমাদের সোসাইটিতে আসুন, পরিদর্শন করুন, আমাদের সমস্যা বোঝার চেষ্টা করুন, আমাদের সাথে থাকুন। আমি যেটুকু শুনেছি যে তৃপ্তিদি তার যেহেতু তার বোধ সন্তান ছিল না, তো তিনি তার বাড়ি এবং তার সমস্ত জায়গাগুলো বোধহয় অ্যানিম্যাল বর্তমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারে ব্যবহারের জন্যই দিয়ে গেছেন, এটা আমাদের শোনা কথা। মানে এইটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আরো ভালোভাবে কাজে লাগানোর ক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে? শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী মহোদয়া, আমি যতবারই বলি না কেন, তিনি অত্যন্ত উন্মুক্ত মনা এবং বড় হৃদয়ের মানুষ ছিলেন। তিনি তার কর্মজীবনে শিক্ষিকা ছিলেন এবং শিক্ষাব্রতী আজীবন থেকে গেছেন। তার যে মনন, তার যে মানসিকতা, তার প্রতিটা কাজের মধ্যে পরিস্ফুট। তিনি একটি ট্রাস্ট গঠন করে গেছেন, তৃপ্তি কণা ট্রাস্ট, এবং সেই ট্রাস্টকে তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি দান করে গেছেন, এবং সেখানেই উল্লিখিত আছে যে প্রাণী কল্যাণ তার প্রাথমিক এবং প্রথম উদ্দেশ্য হবে। তো আমরাও সেই লক্ষ্যে এগোচ্ছি। এবার তিনি লোকান্তরিত হয়েছেন, প্রয়াত হয়েছেন। সেই প্রয়াণের পরে তার যে ট্রাস্টের এক্সিকিউশন পার্ট বা উইলের যে এক্সিকিউশন পার্ট, সেগুলোর জন্য আমরা তৎপর হয়েছি, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এটাতে সময় লাগে, তাই আস্তে আস্তে আমরা সেটা করে ফেলতে পারবো। তবু আমরা, কারণ ট্রাস্টেও তিনি যে অর্থ দিয়ে গেছেন, তিনি তার সারা জীবনে যে পরিমাণ অর্থ তিনি পেনশন বাবদ পেয়েছেন তার কর্মজীবনের শেষে, এবং তার প্রয়াত স্বামীর যে পেনশন তিনি পেতেন তার পুরোটাই কিন্তু প্রাণী কল্যাণে তিনি ব্যয় করেছেন। তার ব্যক্তিগত কোনো বিলাস বাসন বা তার চিকিৎসা বা তার খাওয়া, এইগুলোর জন্য তিনি করেননি। মানুষ তাকে দেখে ভালোবেসে এগিয়ে এসছে, তার চিকিৎসা করেছেন যারা, তারাও কিন্তু অনেকেই প্রায় বিনা পয়সাতেই তার চিকিৎসা করে দিয়েছেন। এইটা তিনি একটা বড় ধরনের মানে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের সামনে। এবার তিনি প্রয়াত হওয়ার পর সাথে সাথেই খুব সঙ্গত কারণেই তার দুটি পেনশনই বন্ধ হয়ে যায়, এবং সংস্থা রীতিমতো এখন আর্থিক সংকটের মধ্যেই আছে। আমি যার জন্য বারবার প্রতি কথায় ঘুরিয়ে ফিরিয়ে আসছি যে আর্থিক প্রতিবন্ধকতা আমাদের একটা বড় ব্যাপার। তবুও বেশ কয়েকজন এগিয়ে এসছেন, তারা কোনো মানে প্রচার না রেখে তারা আমাদের অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি, বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের যে ওটি আছে সেটার সংস্কার সাধন হচ্ছে। সাথে সাথে তাদেরকে যাতে আরেকটু ভালোভাবে রাখা যায়, সবসময় খাঁচায় না থাকা, খাঁচার থেকে বাইরে রেখে তাদেরকে একটু উন্মুক্ত পরিবেশ দেওয়া, তো সেই ব্যাপারেও বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার গত কয়েক মাসে উল্লেখযোগ্য কাজ করেছে। এবং আমরা ওখানে কিছু মাঝখানে হচ্ছিল, এখন একটু কমেছে। কিছু সন্ধ্যেবেলার দিকে কিছু জন আসছিলেন যেটা ঠিক আমাদের কাছে আমাদের পছন্দের না,
তো আমরা এই ব্যাপারে বর্ধমান সদর থানায় জানিয়েছিলাম, তারা ব্যবস্থা নিয়েছেন এবং আমরা পুরো বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার পুরো জায়গাটা আমরা সিসিটিভি কভারেজের মধ্যে মুড়ে দিয়েছি এবং সেই সিসিটিভি কানেক্টিভিটি আমরা বর্ধমান সদর থানার সঙ্গেও করছি। আমরা আশা করছি যে তিনি যেভাবে কাজ করে গেছেন, তার যে উদ্দেশ্য এবং তিনি যেটা নিয়ে তার জীবনকে অতিবাহিত করে গেলেন, আমরা সেই লক্ষ্যটা পূরণ করতে পারবো এবং সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছতে পারছি, তো তাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চিত যে আমরা করব জয়। বেশ, ঈশ্বরবাবু আপনাকে ধন্যবাদ। এই প্রাণী কল্যাণ পক্ষে আপনি এসেছেন আমাদের এই স্টেট কার্ড নিউজ রুমে। আপনাদের মতো মানুষদের হাত ধরে এবং ওই সোসাইটির হাত ধরে প্রাণীদের কল্যাণ আরো উন্মুক্ত হোক, আরো এগিয়ে চলুক, এই প্রার্থনা রইল। অনেক ধন্যবাদ বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে। আপনারাও ভালো থাকুন, সকলে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। নমস্কার।